হ্যালো এভরিওয়ান। তো এসএলএসটি এক্সাম এটার পরে তোমাদের যেটার জন্য প্রিপেয়ার রাখবে নিজেকে, তোমরা প্রিপেয়ার হবে, প্রিপারেশান নেবে, সেটা হচ্ছে আপার প্রাইমারি নিয়ে। কেননা আপার প্রাইমারি দেখো, লাস্ট আপার প্রাইমারি হয়েছিল 2014 নোটিফিকেশানের ভিত্তিতে, এবং তারপরে 10 বছর পেরিয়ে প্রায় 12 বছর হতে চললো, 11-12 বছর হয়ে গেল। তো 2026-এর মার্চ নাগাদ কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে যে আপার প্রাইমারি কন্ডাক্ট করাতে হবে, একটা ফ্রেশ আপার প্রাইমারি, এবং সেখানে টেন্টেটিভ ভ্যাকান্সি থাকবে মোটামুটি 21,000-এর মতো, সেটা শোনা যাচ্ছে। এই নিয়ে বিস্তারিত ডিটেলস আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেটা সেখানে দেখতে পাবে, ঠিক আছে। অ্যান্ড এসএলএসটির যে গেজেটটা পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু আপার প্রাইমারি সম্পর্কেও বলা ছিল, সুতরাং আপার প্রাইমারি হওয়ার কিন্তু সম্ভাবনা চূড়ান্ত, এবং 90%-এর উপরে কিন্তু এর সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দেখো, সমস্ত সিচুয়েশান একদিন না একদিন ঠিকঠাক হবে, সুতরাং যেমনটা ছিল, দেখো এসএলএসটিও বাধ্য হয়ে নিল, যাই হোক, যত রকমেরই হ্যাপা হোক, ফ্রেশদের জন্য অনেকটা বাজে সিচুয়েশান ক্রিয়েট করলো, তো যাই হোক, কিন্তু পরীক্ষাটা হলো। তো সেই রকমভাবে আপার প্রাইমারি হবে। যারা এসএলএসটিতে আশাহত হয়ে পড়েছো বা মনে হচ্ছে যে হবে না, তো আপার প্রাইমারির জন্য প্রস্তুত নাও। আপার প্রাইমারির কম্পিটিশান কিন্তু হাই হবে, বাট ভ্যাকান্সিটা একটা ডিসেন্ট থাকবে, ঠিক আছে। তবুও ধরে নাও ডিএলএড বিএড যেহেতু দুটো এলিজেবল, তো সেক্ষেত্রে লড়াই কিন্তু একদম সে টক করে হবে। বাট সিরিয়াস প্রিপারেশন যদি আমি বলি, তো খুব অল্প জনেরই থাকে, বা একদম শুরু থেকে শেষ অবধি মোটিভেটেড থাকে অল্পজন। হ্যাঁ, তো টেট প্লাস টেটে পেডাগজি সেকশনটাও থাকবে, যেমন ইংলিশের ক্ষেত্রে পেডাগজি, বাংলার ক্ষেত্রে পেডাগজি, হ্যাঁ, তো সেগুলো থাকবে। প্লাস তোমার কিন্তু সাবজেক্ট হবে 25 নাম্বারের মতো বলা আছে। সাবজেক্ট কিন্তু আপাতত আলাদা কোনো সিলেবাস দেয়নি, খুব সম্ভবত যেটা 9, 10, 11, 12-এর আমাদের এসএলএসটির ক্ষেত্রে রয়েছে, 9, 10-এর ক্ষেত্রে যেটা, হ্যাঁ, সেই সিলেবাসের ভিত্তিতেই হবে, ঠিক আছে। তো দেখো, মেন কথা হচ্ছে, যদি অ্যাকাডেমিক স্কোর অনুসারে আগে যেরকম হয়েছিল, তো সেক্ষেত্রে যেটা টেটের স্কোর, হ্যাঁ, সেটা ধরে নাও কেউ, সাপোজ আমি বলছি 150-র মধ্যে ধরে নাও, যেহেতু অ্যাকাডেমিক যেন প্রাইমারি টেটে ওয়েটেজটা দেখছে, তো সেক্ষেত্রে কেউ ধরে নাও 100 পেলো, আর কেউ 110 পেলো, বা 112 পেলো, হ্যাঁ। তো কিছু নম্বরের জন্য খুব একটা ডিফারেন্সিয়েট হয় না ওয়েটেজ যদি থাকে। আর যদি ওয়েটেজ না থাকে, বা টেট স্কোরের উপরে যদি 80% ওয়েটেজ থাকে, 5% ছিল, তো 80% ওয়েটেজ থাকলে কিন্তু অনেকটা ভ্যারি করবে। তো দুটোর ক্ষেত্রেই তোমাকে প্রিপেয়ার হতে হবে, প্রস্তুতি নিতে হবে, একটা হচ্ছে টেটের ক্ষেত্রেও প্লাস সাবজেক্টের ক্ষেত্রেও। এবার সাবজেক্টটা প্রত্যেকেরই হয়ে আছে মোটামুটি, যারা একদমই নোভিস নতুন তাদের ছাড়া, এত বছর ধরে যেহেতু এসএলএসটি হয় না, তো প্রায় প্রত্যেকেরই সাবজেক্টটা হয়ে আছে, একটা পড়ার সুযোগও বেশ হয়। যারা ধরে নাও, এবার আর একটা কথা বলি, রানিং একটা তোমাদের প্রশ্ন থাকে, হ্যাঁ, রানিংটাও বসতে পারবে, ঠিক আছে। এবার নিয়মই করে দেওয়া হয়েছে, রানিংদেরকেও বসতে দিতে হবে, যারা বিএড রানিং তারাও বসতে পাবে, ডিএলএড রানিং তারাও বসতে পাবে, কোনো অসুবিধা হবে না। ইভেন তুমি যদি ভর্তি হও, জাস্ট শুধুমাত্র যেটা অ্যাডমিশন, যেটা যেটা পেপারটা দেয়, অ্যাডমিশন প্রুফটা দেয়, সেটা দিয়েই ভর্তি হওয়া যাবে রেজিস্ট্রেশন হওয়ার আগেই, মানে তোমার পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে, পরীক্ষা দেওয়া যাবে, ক্লিয়ার। এটা কিন্তু নিয়ম করেছে। এবং যেটা গেজেটে পাবলিশ হয়েছিল, সেক্ষেত্রে আমি যেটা বলছি, সাবজেক্টের 25 নাম্বার থাকবে। দেখো, এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম, কেননা গেজেটে যেহেতু প্রকাশ করেছে, বা সেখানে মেনশন রয়েছে 9, 10, 11, 12-এর সঙ্গেই টেটের ব্যাপারটা, আপার প্রাইমারির ব্যাপারটা। তো পরীক্ষা কিন্তু হচ্ছে, এটা মাথায় রাখো। এইবার আমি বলি যে প্রস্তুতিটা কীভাবে থাকবে। দেখো, আপার প্রাইমারি সেকশনে দুটো, একটা সেকশনাল সায়েন্স থাকে, একটা সেকশনাল আর্টস থাকে, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে গণিত বিজ্ঞান এগুলো থাকে, এবং আর্টসের ক্ষেত্রে 60 নাম্বারে যেটা, সেটা সমাজবিদ্যা থাকে। এবার সমাজবিদ্যার মধ্যে কী কী থাকে, সমাজবিদ্যার মধ্যে ইতিহাস ভূগোলটা মেন থাকে, বাকি পলিটি থেকেও কিছুটা থাকে, ঠিক আছে। সংবিধান, পলিটি, এগুলো থেকে কিছুটা থাকে, পলিটিটা তোমাকে পড়তেই হবে। বাকি যেটা আমি বলছি, বাংলা, ইংরেজি, আর শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড পেডাগজি, সিডিপি, হ্যাঁ, সেই তিনটে তোমাকে কিন্তু একটু ভালো, তোমাকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে। এগুলো কিন্তু 30-30 করে, ঠিক আছে, 30, 60, 90, এবং বাকি 60 নাম্বার কিন্তু সমাজবিদ্যা, বা যেটা সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে সায়েন্স থেকে থাকছে 60 নাম্বার। এবং পেডাগজি সেকশন থেকে কোয়েশ্চেন থাকবে, যেমন এখন সিটেটের ধাঁচে পরীক্ষাটা হবে প্রত্যেক ক্ষেত্রেই, প্রাইমারি বলো আপার প্রাইমারি বলো, দুটো ক্ষেত্রেই সিটেটের ধাঁচে কিন্তু এক্সামটা হবে, কন্ডাক্ট করানো হবে। তো সেটার ক্ষেত্রে যেটা মেন হচ্ছে, হ্যাঁ, তোমাকে পড়তে তো হবে, এর বিকল্প তো আর কিছু নেই। বাকি সমাজবিদ্যার জন্য কিন্তু ভালো করে ইতিহাস ভূগোলটা একদম থোরোলি খুব সুন্দর করে পড়তে হবে, যেহেতু টাইম আছে। ধরে নাও পুজোর মাসটা যদি ভাবো গোটাটাই আনন্দ করে কাটাবো, তাহলে হবে না, কেননা তোমাকে একটা
আরেকটা বিষয় কি, প্রাইমারি টেটটাও হতে পারে, ঠিক আছে। প্রাইমারি টেটে যদি এখনও 100% কিছু নিউজ নেই, বাট আপার প্রাইমারি চান্সটা অনেকটাই রয়েছে। প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু তোমার এই 3টে সাবজেক্ট কাজে লেগে যাবে। একটা হচ্ছে কিছুটা পরিবেশ বিজ্ঞানও কাজে লাগবে, একটা হচ্ছে বাংলা, একটা ইংরেজি, একটা সিডিপি। তো এক ঢিলে দুটো মারা হচ্ছে পাখি। বাট ডিএলএড থাকতে হবে, ওটা তো মাস্ট করে দিয়েছে প্রাইমারি ক্ষেত্রে, বিএডরা এলিজিবল নয় বা বসতে দেবে না, ঠিক আছে। অ্যান্ড সাবজেক্টের প্রিপারেশনটা এখন বাদ দাও, যার যা সাবজেক্ট হয়ে আসে বা এসএলএসটির ক্ষেত্রে দিলে, তো সাবজেক্টের প্রিপারেশনটা এখন অতটা রাখতে হবে না, জাস্ট গ্রামার সেকশনটা প্র্যাকটিস রাখো। গ্রামারের ব্যাচ আমাদের চলছে, সেখানে অ্যাডমিশন নিতে পারো। এসএলএসটির জন্য যে ফ্রেশ ব্যাচ সেটা এন্ড হয়েছে, বাকি যেটা 1 বছর জুড়ে হবে বলেছিলাম সেটা কিন্তু 14 তারিখের পর আবার কন্টিনিউ করা হয়, পরীক্ষা কয়েকদিন অফ ছিল, ঠিক আছে। অ্যান্ড এই পরীক্ষার ক্ষেত্রে যদি আমি বলি সেলফ স্টাডি করে হবে, সব পরীক্ষার ক্ষেত্রেই সেলফ স্টাডি করে হয়। সেলফ স্টাডি করে হবে না এমন নয়, ইভেন আমি নিজেও সেলফ স্টাডি করেছি, ঠিক আছে। সেলফ স্টাডি করেই অনার্স এমএ সমস্ত কিছু করা যাবে, কম্পিটিশান এক্সামও করা যাবে। আর এখনকার তোমার ফোনেই যা রয়েছে, তুমি এক একটা টপিকের বিভিন্ন ভিডিও ফ্রি কোর্স পেয়ে যাবে, হ্যাঁ। বাট একটা জিনিস কী হয়, পেমেন্ট করলে আমাদের বোধহয় বেশি একটু মানে কী বলবো, পড়ার আগ্রহটা থাকে, টাকা যেখানে যায়, তাই না। এটা কোথাও না একটা স্বতঃস্ফূর্ত কাজ করে অবশ্যই, বা সকলে তোমার সামর্থ্য অনুসারে হয় না, হ্যাঁ। তো আপার প্রাইমারি নিয়েও কিন্তু আমাদের ব্যাচ শুরু হবে। সেখানে আমাদের বিজ্ঞান সেকশনটা সম্ভব হবে না, কেননা বিজ্ঞান সেকশনের যিনি টিচার তিনি আপাতত অ্যাভেলেবেল হবেন না 3 মাস জুড়ে, এবং পুজোর পরে হয়তো অ্যাভেলেবেল হবে। তো তারপরে সেটা নিয়ে আমরা আলোচনা দেখবো, আলোচনা করে যে সেটা পসিবল হচ্ছে কি না, ঠিক আছে। তো যদি পসিবল হয় সেটা ইনফর্ম করব। বাকি এখন যেটা তোমার সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্স যেটা, হ্যাঁ, সেই সেকশনটা শুরু করব। সেখানে তোমাদের ভিডিও ক্লাস থাকবে, প্লাস যে নোটস বা অ্যান্ড আরেকটা বিষয় কি, যে শুধুমাত্র নোটসের উপর ডিপেন্ড করলে হবে না, তোমাকে একটা থোরলি এগিয়ে যেতে হবে, বাট একটু স্মার্টভাবে। কেন র্যান্ডমলি সব জিনিস পড়বো করবো তাহলে অনেকটা টাইম লেগে যাবে, হ্যাঁ, অনেকটা টাইম সেখানে স্পেন্ড হয়ে যাবে। অ্যান্ড পেডাগজি সেকশন থেকে পেডাগজিক্যাল ব্যাপারটা যেটা, হ্যাঁ, সেটা দেখেছো যে প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রেও সেখানে তো হাফ থাকে, 30-র মধ্যে 15 নাম্বারের মতো পেডাগজি সেকশন থেকে আসছে, হ্যাঁ। তো সিডিপিটা পুরোপুরি পড়তে হবে, সিডিপির ক্ষেত্রে বেশ জটিল একটা টপিক, হ্যাঁ, এবং তোমাকে একদম বুঝে বুঝে এগোতে হবে, কেননা এর সিলেবাস অনুসারে দেয় না, হ্যাঁ। 2023-এ যে টেটটা হয়েছিল সেটা তো আউট অফ সিলেবাস ছিল, সিডিপির অনেক কোয়েশ্চেন, হ্যাঁ। তো আপার প্রাইমারি ক্ষেত্রেও যেটা আউট অফ সিলেবাস হবে না এমন কোনো গ্যারেন্টি নেই, তার জন্য গোটাটা পড়াই ভালো আমার মতে। এবার বাংলা ইংরেজির ক্ষেত্রে ধরে নাও তোমার সাবজেক্ট যদি ইংলিশ হয় তাহলে সেক্ষেত্রে তুমি একটা প্রফিট পাবে, সাবজেক্ট যদি বাংলা হয় তো সেক্ষেত্রেও একটা প্রফিট পাবে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে হয়তো কয়েকটা কোয়েশ্চেন তোমার একটু আটকাবে, 30-এর ভেতরে হয়তো 26-27 এমনিতেই তুলে দিলে, বাকি কয়েকটা কোয়েশ্চেন হয়তো একটু ডাউট লাগছে। তো পড়তে কী হবে, সমাজবিদ্যাটা অ্যান্ড সিডিপিটা, এই দুটো হচ্ছে মেন, কেননা সমাজবিদ্যা থেকে ওখানে 60 নাম্বার থাকছে, আর যাদের বিজ্ঞান মানে তোমার সায়েন্স স্ট্রিমে তাদের ক্ষেত্রে বিজ্ঞান বা গণিতটা অনেকটাই মানে তোমার বিজ্ঞানের ক্ষেত্রে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান সমস্ত কিছু, পরিবেশ বিজ্ঞান সমস্ত কিছুই থাকবে, হ্যাঁ। তো সেটা তাদের ক্ষেত্রে পজিটিভ, যেহেতু সাবজেক্ট সেটা, তাদেরকেও কিন্তু ইংলিশ পড়তে হবে, সিডিপি পড়তে হবে, বাংলার কিছুটা পড়তে হবে। তো এটা যে মেন বক্তব্য হচ্ছে 14 তারিখে যাদের এক্সাম রয়েছে, তো 14 তারিখে এক্সামটা দাও এসএলএসটির ক্ষেত্রে 11-12, তারপরে এটা নিয়ে তোমাকে শুরু করো, তো একদিন রেস্ট নাও, তারপরে এটা শুরু করতে হবে, কেননা এটা একটা ব্রড জিনিস এবং 5টা সাবজেক্ট এখানে থাকছে, 5টা বলা ভুল অ্যাকচুয়ালি, ইতিহাস, ভূগোল, পলিটি সমস্ত কিছুই থাকবে, তারপর আবার বাংলা, ইংলিশ, সিডিপি, হ্যাঁ। তো আলটিমেটলি সাবজেক্টের শেষ নেই, হ্যাঁ। যাদের সায়েন্স স্ট্রিম থেকে থাকছো তাদেরও সাবজেক্ট অনেক থাকবে, আর্টস স্ট্রিম থেকে থাকছো তাদেরও সাবজেক্ট কিন্তু অনেক থাকবে। আর একটা বিষয় কি, টেন্টেটিভলি মার্চ নাগাদ এক্সাম হতে পারে, 2026-এর মার্চ নাগাদ। তো এখন থেকে প্রিপারেশন নিলে কিন্তু অনেক টাইম পাবে, বাট তুমি যদি ভাবো যে নোটিফিকেশান আসুক, গেজেটটা পাবলিশ হয়েছে হোক, পরীক্ষা তো হয় না জেনারেলি, তো এরকম মন রেখো না, বিকজ প্রাইমারির ক্ষেত্রে অনেকে ধরুন ডিএডও করা আছে, বিএডও করা আছে, তো বা শুধু ডিএলএড আছে, তো আপার প্রাইমারি ক্ষেত্রেও সুযোগ পাবে এবং প্রাইমারি ক্ষেত্রেও সুযোগ পাবে, ঠিক আছে। তাই একটা রুটিন বেসিসে পড়া আগাও, রুটিন না করলে কিন্তু পড়া হবে না, হয়তো 4 দিন পড়লে 5 দিনকার দিন আর হবে না। তো একটা রুটিন বেসিসে পড়াটা আগাও, প্লাস কিছু মক টেস্ট সেকশন দাও, মক টেস্ট যত দেবে তত নিজেকে কিন্তু একটু তুমি কনফার্মও হবে যে কী হচ্ছে না হচ্ছে, প্লাস
কিছুটা মক টেস্টের জন্য, মক টেস্ট দিলে ধরে নাও সেটা এক্সাম হলেও কাজ করে। তুমি যে থিওরিগুলো অ্যাপ্লাই করেছো, কিছু ভেবেছো, সেগুলো ওখানেও ভাবার ক্ষমতাটা তোমাকে তৈরি করে দেয়। তাছাড়া এমনিতেই এক্সামের একটা স্ট্রেস থাকে, তখন এমনিতেই জানা কোয়েশ্চেন ভুল হয়ে যায়। বাট মক টেস্ট দিলে সেই জিনিসটা কম হয়, হয় না তা নয়, বাট সেটা কম হয়, অনেকটাই কম হবে। ঠিক আছে, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্টে জানাবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।